হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো সে গল্পটা একটু স্পেশাল হতে যাচ্ছে। তো চলো গল্প শুরু করি। শুরু করার আগে অবশ্যই আমার গল্প যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো গল্প শুরু করা যাক। খুবই স্বপ্ন নিয়ে বড় হয়েছি, মোটামুটি লেখাপড়াও শিখেছি। ইচ্ছে ছিল খুব ভালো একটা ছেলেকে বিয়ে করব, যে আমাকে অনেক ভালোবাসবে, অনেক আদর করবে, অনেক 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 সম্মান করবে। তার কোনোটাই শেষমেশ হলো না। কেন হলো না সেটাই শোনাবো। লেখাপড়া কমপ্লিট করতে না করতেই বাবা চলে যান। বাবা খেলতেন জুয়া, মা অনেক যুদ্ধ করে আমাদেরকে বড় করলো। আমাদেরকে কেন বলছি সেটাই তো প্রশ্ন। আসলে আমরা 6 বোন ছিলাম, এই জন্যই আমাদের বলছি। আমার 6 বোনের মধ্যে আমি হচ্ছি সবার ছোট। সবারই মোটামুটি কম বয়সে যার তার সঙ্গে বিয়ে হয়ে গেছে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, তারপরে আছে মোটামুটি। কিন্তু তারপরেও ওরা মোটামুটি ভালো আছে, দুবেলা ডাল ভাত খেয়ে। আমি কেন পারিনি জানো? ওটা তো আমার স্বপ্ন ছিল, ভালো একটা ছেলেকে বিয়ে করব। কিন্তু আমি তো বলিনি আমি বড়লোক কোনো ছেলেকে বিয়ে করব। আমার বাবা চলে যাওয়ার আগে সে বেশ কিছু ঋণ রেখে যায়, বেশ কিছু না, বললো যে কয়েক লক্ষ টাকা, প্রায় 18 লক্ষ টাকা, যেটা আমাদের জন্য অনেক অনেক বেশি। আমার মা তো কোনো কাজ করতে পারতেন না, সে থাইরয়েডের রোগী ছিল, ডায়াবেটিক ছিল, হাড়ের সমস্যা ছিল, কোলেস্টেরল ছিল, হাই প্রেশার ছিল। কিভাবে কাজ করতো? উনি কী কাজ করবে? ওনার শরীরে ওষুধ ঢুকাতেই তো মানে টাইমের পর টাইম পার হয়ে যেত। যা আসতো টুকিটাকি এদিক ওদিক থেকে, ক্ষেত খামার থেকে, ওই ওষুধের পিছনেই লেগে যেত। যাই হোক, হঠাৎ করে বাবা চলে গেল। বাবার একটু বদভ্যাস ছিল, সেটা হচ্ছে জুয়া। জুয়া খেলেই উনি আমাদের সংসারটাকে ধ্বংস করেছে। তো 18 লক্ষ টাকা এক দুইটা টাকা না, তো বাড়ির সবাই আমাকে বুদ্ধি দিল। আমাদের পাশের অধিকাংশ মেয়েরাই হচ্ছে বিদেশ থাকে, হ্যাঁ, ওরা হচ্ছে থাকতো ওমান, ওমানে থাকে। তো আমাকে বলল তুই কি যাবি আমার সাথে? কন্টিনিউ ফোনে ওদের সাথে কথা হইতো, কারণ আমরা ছোটো থেকে একসঙ্গে লেখাপড়া করছি। ওরা গেছে হচ্ছে মাত্র 2 বছর হয়েছে। তো আমাকে বললো এখানে আসবি। আমি বললাম আসলে টাকা পয়সা কোথায় পাবো, আমার কাছে তো টাকা পয়সা নেই, আর বাবা অনেক টাকা ঋণ রেখে গেছে। বাবা এভাবে চলে যাওয়ায় মা অনেক ভেঙে পড়েছে। তো আমার বান্ধবী সন্ধ্যা আমাকে বলল যে টেনশন করিস না তুই, তোর আসার সমস্ত ব্যবস্থা আমি এখানে করব। তো আমি ওকে বললাম আচ্ছা আমি কী কাজ করব সেটা তো বলবি। তখন বলল আসলে দেখ বাঙালিরা এখানে এসে আর কী কাজ করে মানুষের বাড়িতে ছাড়া। তখন ও আমাকে একটা ফোন নাম্বার দিল, বললো এই নাম্বারে যোগাযোগ কর, যোগাযোগ করলে তোকে পাসপোর্ট করার জন্য যা যা চাইবে তুই তাই তাই দিবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ, ও আমাকে একটা ফোন নাম্বার দিল, দেওয়ার পরে আমি যোগাযোগ করলাম। করার পরে উনি যা যা চাইলেন আমি নিয়ে আসলাম। এখন প্রশ্ন হচ্ছে, আসার আগের দিন আমি ওকে ফোন দিছি যে দেখ আমার কাছে তো টাকা নাই, তো আমি যে পাসপোর্টের কাজগুলো করাতে যাবো এখানে টাকা লাগবে না বল। ও আমাকে বললো তুই টেনশন করিস না, আমি টাকা পাঠিয়ে দিয়েছি, উল্টো তুই ওখানে পৌঁছা, গেলে তোকে আরও টাকা দিবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওকে যাচ্ছে। তো আমি আসলাম ওর কথা মতো। আসার পরে হ্যাঁ, যে কথা সেই কাজ। আমি আইসা ও সব কিছু কাজ কমপ্লিট করে দিল। 21 দিনের মধ্যে আমাকে পাসপোর্ট দিয়ে দিয়েছে। আর ও ওখান থেকে পাসপোর্ট বের হওয়ার সঙ্গে সঙ্গে ভিসা পাঠিয়ে দিয়েছে। তো 1 মাসের মধ্যে মোটামুটি আমি আমার দেশ ছাড়া আমি চলে গেলাম ওমান। আচ্ছা, ওমানে গেলাম, যাওয়ার পরে হচ্ছে ও যে বাড়িতে কাজ করে তার থেকে ব্যাস কিছুটা দূরে একটা বাড়ি, ওই বাড়িতে ম্যাডাম ছিল, ম্যাডামের হাজব্যান্ড ছিল, আর ম্যাডামের 3 ছেলে ছিল। 3 ছেলের মধ্যে বড় ছেলে হচ্ছে বিবাহিত, সেই ছেলে থাকতো অন্য আরেকটা বাড়িতে, সেই বাড়িতে থাকতো না। তাহলে থাকতো কয় ছেলে? 2 ছেলে। একজনের নাম ছিল আরিফ, আরেকজনের নাম ছিল রহমান। তো রহমান আর আরিফ বাড়িতেই থাকতো। তো স্যার ম্যাডাম ওনারা তো ডিউটিতে চলে যেত, আর ওই 2 ছেলে হচ্ছে লেখাপড়া করতো, বাড়িতে থাকতো, আর সব সময় টই টই করে ঘুরে বেড়াতো। যাই হোক, আপডেট দিন ম্যাডামও বাড়িতে থাকতো না, ওনার বাবা মার বাড়িতে যেত, কারণ আসলে সবারই তো একটা বাবা মা থাকে তাই না? যারা চাকরিজীবী হয় তারা মূলত আপডেটেই বাবা মাকে দেখতে যায়। সে যেটাই হোক, এটা হচ্ছে পরের কথা।
তো প্রথম দিন গেলাম, যাওয়ার পরে প্রথম রাত হচ্ছে আমার সন্ধ্যা বান্ধবী, ওর কাছে আমি থাকলাম। ও আমাকে রিসিভ করছে, রিসিভ করার পরে আমি ওর কাছেই থাকলাম। পরের দিন এখন ওখানে নাই মা, এত অচেনা পরিবেশ, একে তো কথাবার্তা ঠিকমতো বুঝি না, একটু একটু শিখেছি। তো ওর কাছে থাকলাম, থেকে বাড়ির জন্য খুব খারাপ লাগছে, খুব কান্নাকাটিও করছি। করার পর ও পরের দিন বিকেলবেলা আমাকে নিয়ে গেছে ওই বাড়িতে। নিয়ে যাওয়ার পর সবার সাথে পরিচয় করাই দিল। দেওয়ার পরে আমাকে রেখে আসলো। ওরা আমাকে থাকার জন্য একটা ছোট্ট জায়গা দিয়ে দিল। ওখানে আমি আমার লাগেজটা রাখলাম, পাসপোর্ট নিয়ে নিল। যাকে নিয়ে নেওয়ার পর হচ্ছে আমার কাজকামগুলো আমাকে বুঝিয়ে দিল। তো আমার বান্ধবী সন্ধ্যা কিছুক্ষণ ওখানে অবস্থান করে, করার পরে আমাকে বললো, ওকে নিজের খেয়াল রাখিস, ভালো থাকিস, কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করিস। আমি ওখানে পৌঁছাতে না পৌঁছাতেই মানে ও হচ্ছে আমাকে সিম একটা নিয়ে দিল, মালিকের সঙ্গে কথা বলে। আর যেদিন নিয়ে আসলো ওই দিনে একটা সিমের ব্যবস্থা করে দিল। দেওয়ার পরে হচ্ছে ও আমাকে রেখে চলে গেল, সব কিছু কানেক্ট করে দিল। দেওয়ার পর ওর সাথে যোগাযোগ করছি, মোটামুটি বাড়িতেও যোগাযোগ করলাম, কথা বললাম। তারপরে হচ্ছে একটু ভালো লাগছে, লাগার পরে এখন শুরু হলো জীবনযুদ্ধ। প্রথম দিন কোনো সমস্যা ছিল না, ভালোই তো দেখলাম। পরের দিন ওনাদের হচ্ছে অফ ডে ছিল না, ডিউটি ডে ছিল। তো ওনারা সবাই ডিউটিতে চলে গেল। যাওয়ার পরে ওই ছেলেরা কলেজে যায় আসে, দুই ছেলে কলেজে যায় আসে। ভালো কথা, আমাকে যেমন 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 বলতো আমি তেমন তেমন কাজকাম করে করে রাখতাম। এই করে করে মাত্র 2 দিন কাটালাম। ও 2 দিন কাটাতেই 3 দিনের দিন ওনার মেজো ছেলে মেজো ছেলে ও আগে আসলো। বাড়িতে আসার পরে আমার থেকে এটা ওটা চাইতো, আমি দিতাম, খাবার চাইতো, আমি দিতাম। তো হঠাৎ করেই বললো আমার বেডরুমে, ওদের ভাষায় বললো, বেডরুমে 1 গ্লাস পানি দিবা। হ্যাঁ দিলাম 1 গ্লাস পানি। ও আমার হাতটা টান দিয়ে ওর বেডে আমাকে ফেলে ইচ্ছা মতো ও হচ্ছে ওর মতো করে খেললো। আমার কিছুই বলার ছিল না, কারণ ওখানে যদি আমি কিছু বলতে যেতাম পারতাম না। জ্যাকেটটা গেল, চুপচাপ করে কানলাম, কান্নাকাটি করে চুপচাপ করে থাইকে সন্ধ্যাকে ফোন দিয়ে বিষয়টা জানাইলাম। সন্ধ্যা বলল, খুবই দুঃখজনক, তবে এটাই বাস্তবতা রে, এরা বাঙালি মানুষদেরকে মানুষই মনে করে না, তুচ্ছ ময়লা টিস্যুর মতো ব্যবহার করে। যুদ্ধ করতে এসেছিস, যুদ্ধ কর, হেরে গেলে চলবে না। আমি সবসময় তোর পাশে আসছি, আমি আসবো তোর কাছে, এই কথা বললো। বলার পরে চুপচাপ করে কাইন্দা কাইটা ওইভাবে থাকলাম। থাকার পরে ওভাবে 2 দিন চলে গেল। যাওয়ার পরে ওই মেজো ছেলে মানে ওদের ভাষায় বলে, তুমি মন খারাপ করো না, তোমার যা লাগবে আমি দেখব, এই বেতন এগুলার বাহিরেও তোমাকে অনেক কিছু দেবো, তুমি টেনশন ফ্রি থাকো, এই বলতো। হ্যাঁ বলে আমাকে অনেক টাকা পয়সা দিত। আসলে টাকা পয়সা কী করব, যাই হোক, ও এভাবেই প্রায় দিন আমার কাছে আসতো। তো যখনই 15 দিন কাইটে গেল, ছোট ছেলেটা খালি ট্যাপ ট্যাপে আমার দিকে তাকায় থাকতো। তো একদিন ও ইচ্ছে করে কলেজে যায়নি, কলেজে না যে ও বাড়িতেই থাকলো। ও সেদিনও ও হচ্ছে আমার উপরে ক্ষুধার্ত কোনো নরপশুর মতো ঝাঁপিয়ে পড়লে আমাকে আমার পুরো দেহটাকে ও ভোগ করলো। হ্যাঁ, আর এরা কীরকম সিস্টেম, এরা হচ্ছে একবার যদি কাছে আসে 1.5-2 ঘন্টার নিচে নামার কোনো নামও দেয় না। হ্যাঁ, মেশিন এত বড় বড়, সহ্য করা যায় না। যাই হোক, গেল। এটাও সন্ধ্যাকে ফোন করলাম, করে বললাম। তখন বলল, আসলে সবই তো শেষ হয়ে গেছে, হাল ছেড়ে লাভ কী বল, ওরা তোদেরকে শেষ করে দিছে, তুই এবার ওদেরকে খোলায় খোলায় খা, কিছুর বিনিময়ে তো কিছু থাকতে হবে। কিন্তু মন কিছুতেই সায় দিচ্ছিল না, কেঁদেই তো কুল পাচ্ছিলাম না। যাক, এটা গেল। যাওয়ার পরে অফ ডে, 2 ছেলেকে নিয়ে ম্যাডাম বাড়িতে গেছে। যাওয়ার পর সাহেব বাসায় একা একা। হ্যাঁ, সাহেবও তাই, একই কাজ। সোফার উপরে কফি চেয়েছে, কফি দিলাম, এনে কফি দিতে সোফার উপরেই ফালায় একদম শুরু করে দিল। শুরু করছে তো করছে, আমার নাম গন্ধই নাই। এভাবে প্রতিদিনই তারা আমাকে ব্যবহার করতো। করার পরে আমি খুব অসুস্থ হওয়ার পরে সন্ধ্যা আসলো। আসার পরে আমাকে ওখানে মানে এমন পরিমাণে ট্রিটমেন্ট ও করাইলো যাতে আমি প্রেগনেন্ট না হয়ে যাই। ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে, ও অনেক দিন থাকে, ওর অনেক
মানে ওই কান্ট্রি সম্বন্ধে, ভাষা সম্বন্ধে অনেক জানাশোনা হয়ে গেছে, যার কারণে ওইগুলা পারতো। ও না থাকলে হয়তো বা আর কখনো ফেরতই আসতে পারতাম না। যাই হোক, তো এভাবে আমি একটানা 5 বছর কাটিয়ে এসেছি। কেন কাটিয়েছি জানতে চাও 5 বছর? একটা মানুষ টর্চারিং কতবার, কত বছর হতে পারে। তাই এই 5 বছরে আমি স্যালারি-ম্যালারি নিয়ে ওদের বাপ ব্যাটার কাছ থেকে যা পেয়েছি সব কিছু নিয়ে ঋণ শোধ করে বাড়িতে মোটামুটি মায়ের শেষ বয়সটা ভালোভাবে কাটবে এরকম একটা ব্যবস্থা করেছি। করে তারপরে বাড়িতে এসেছি আমি। এখন বাড়িতেই থাকছি। অনেক ফোন দিচ্ছে কপিলেরা। কিন্তু আমি আর কখনোই সেখানে যাব না। কেন যাব না জানো? আর পারছি না নিজের এই ধ্বংস, নিজের এই ব্যাজ্যোতি নিজের চোখে দেখতে। অনেক ইচ্ছে ছিল একটা ভালো ছেলেকে বিয়ে করে সংসার করব। সে স্বপ্ন তো হলো না। কিভাবে করব বলো? কারণ যা ছিল তাও সবই তো শেষ করে এসেছি। স্বামীকে দেবার মতো তো কিছু নেই। গল্পটা শেয়ার করার কারণ একটাই, দেখো আমার এই গল্পটা অনেক মেয়েরাও শুনবে। তোমাদেরকে যদি কেউ ভুল অক্ষরেও বলে যে বিদেশে আসলে ভালো মানুষও আছে, আমি তোমাদেরকে 100%-এর মধ্যে 2%ও গ্যারান্টি দিতে পারবো না। স্রেফ 2%, 20% না, 2%, মানে 100-র মধ্যে 2%ও বলতে পারবো না যে কেউ সুরক্ষা পেতে পারো। তাই যদি কোনো মেয়ে বিশেষ করে দেশের বাহিরে যেতে চাও, নিজ দেশের বাহিরে, তাহলে অবশ্যই তোমরা হিসাব কিতাব করে পা ফেলবে। কারণ ওখানে যতই সতী আর সাবিত্রী যাক না কেন, নিজের ইজ্জতটা না ফেরত নিয়ে আসতে পারে না। এই জন্যই তোমাদের সঙ্গে গল্প শেয়ার করলাম, আর কিছুই না। অনেকে বিশ্বাস করবে, করবে না, এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই।